রাতের শুনশান অন্ধকার এই মুহূর্তে অভিশাপের মতো ঘিরে আছে আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তর ছাড়িয়ে দাঁড়িয়ে থাকা সর্ববৃহৎ হাসপাতালটিও আজ সেই অন্ধকারের ভার বহন করছে। বহুতল ভবনের প্রতিটি জানালায় জ্বলে থাকা আলো বাইরে থেকে আশ্বাসের মতো মনে হলেও ভেতরে জমে আছে নিঃশব্দ উৎকণ্ঠা ও দীর্ঘশ্বাসের চাপা হিসাব। এই বিশাল কাঠামোর এক প্রান্তে নিবিড় পরিচর্যার সীমাবদ্ধ কক্ষে এক রমণী কোনো মতে অস্তিত্ব ধরে রেখেছে। তার শ্বাস এখন আর স্বাভাবিক জীবনের প্রকাশ নয়। এই মুহূর্তে প্রতিটি নিঃশ্বাস যন্ত্র নির্ভর হয়ে আছে, প্রতিটি মুহূর্ত সময়ের সঙ্গে গড়া এক অনিশ্চিত সমঝোতা। অচেতন দেহটি নিথর হয়ে পড়ে আছে, তবুও সেই নিথরতার গভীরে চলছে এক নীরব লড়াই, যেখানে জয় কিংবা পরাজয়ের ঘোষণা কেউ দিতে সাহসী পায় না। অপারেশনের পর শরীরটি যেন নিজেরই ভার বহন করতে ক্লান্ত, হৃদস্পন্দন চলছে কোনো রকম, কিন্তু দৃঢ়তার নিশ্চয়তা নেই। মনিটরের পরিমিত আলো আর তার মুখাভাবে বড় জীবনের সীমারেখা টেনে দিচ্ছে ক্ষণে ক্ষণে। আর সেই সংখ্যার ওঠানামার মধ্যেই চিকিৎসকদের দৃষ্টি স্থির থাকে, কণ্ঠস্বর হয়তো নিচু হয়ে আছে, নির্দেশ সংক্ষিপ্ত, পদচারণ সংযত, কারণ এখানে প্রতিটি শব্দ ভাগ্যের ভারসাম্য নষ্ট করতে পারে। এই রাতে যেন কেবলমাত্র সবাইকে অপেক্ষা করতে শেখাচ্ছে। রমণীটি ঘুমিয়ে নেই, আবার জাগ্রত নয়। সে বর্তমানে ঝুলে আছে জীবন ও শূন্যতার মাঝখানে। সময় নিঃশব্দ বিচারের অধীনে। বাইরের অন্ধকার আরো ঘন হচ্ছে ধীরে ধীরে। অপারেশন থিয়েটারের দরজাটি নিঃশব্দে বন্ধ হয়ে আছে। রমণীর বুকের গভীরে ঢুকে পড়া ছুরির আঘাত প্রাণঘাতী সীমা অতিক্রমী করেছিল, তবুও দক্ষ হাতের নির্বিচ্ছিন্ন সংগ্রামে সে আপাতত মৃত্যুর মুখ থেকে ফিরেছে। তবে এই ফেরা চূড়ান্ত হয়ে ওঠেনি এখনো, এটি কেবল এক অনিশ্চিত বিরতি। এনি শুয়ে আছে নিবিড় পরিচর্যা কক্ষে, বুকের ওঠানামা যন্ত্রের সাহায্যেও নিয়ন্ত্রিত হচ্ছে। স্পন্দন দুর্বল কিন্তু স্থির রাখার চেষ্টা চলছে। অচেতন দেহের চারপাশে নীল আলো, মনিটরের ক্ষীণ শব্দ আর জীবনের সঙ্গে লড়াইরত প্রতিটি সেকেন্ডের হিসাব। শ্বাস নিচ্ছে কোনো রকম। সমস্ত ডাক্তার বাইরে দাঁড়িয়ে আছে। গ্যাংস্টার বসের আদেশ দুনিয়া উল্টে যাক, কেউ যাতে এখানে থেকে এক পাও না সরে। ডক্টরের চোখে ক্লান্তি, নিকের পাগলাটে ছন্ন ছাড়া আচরণে সবাই ভয় ছিটিয়ে আছে, কিন্তু গ্যাংস্টার বস কোথাও নেই। হাসপাতালের চারিপাশে কোনো অস্তিত্বই নেই তার। এনিকে যখন নিরাপত্তার সাথে হসপিটালে নিয়ে আসে, তখনই পুরো হসপিটালের পরিবেশ যেন পাল্টে যায়। একজন ডক্টর নিককে চিনতে পারেনি। 10 মিনিট অপেক্ষা করতে বলে যে গ্যাংস্টার বস 2 মিনিটও অপেক্ষা করে না কারোর জন্য। সেখানে ওর প্রাণভ্রমণে ছুরি আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, সেখানে ডাক্তার তাকে বললো অপেক্ষা করতে। গ্যাংস্টার বসের সময়ের অপেক্ষা করেনি। এনির কাছ থেকে সরে গিয়ে সোজা ডাক্তারের গলায় চেপে ধরে। ডাক্তারের জিহ্বা বেরিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু নিকের ছাড়বার কোনো নাম নেই। এক প্রকার মনের বিরুদ্ধে সবার অনুরোধে ছেড়ে দেয়। নিকের রাগ কমেনি এখনো, এমনিতেই চোখ দুটো লাল হয়ে আছে, যেন চোখ বন্ধ করলে রক্ত গড়িয়ে পড়বে। সেদিকে তাকিয়ে থেকে যাতে ধত পিছে বলে, তোর হিসাব তোলা রইল। এক মুহূর্তেই ডাক্তার নিকের ভয়ানক চেহারার দিকে তাকায়। নিকের দেওয়া পাগলাচে আঘাতে গলায় ধরে বসে যায়, ব্যথায় চঞ্চন করছে। তাকে ধরে দুজন নার্স নিয়ে যায়। নিক চুল খামচে ধরেছে নিজের। ছন্ন ছাড়া গ্যাংস্টার বস গর্জে উঠছে। দ্রুত এনিকে অপারেশনের কেন্দ্রে নিয়ে যায়। যিনি অপারেশন করবেন তিনি নিকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, মিস্টার নিক, রাগ সামলান নিজের। আপনার পরিস্থিতি অনুভব করতে পারছি। উনি বুঝতে পারেনি। প্লিজ ওনার আর কোনো ক্ষতি করবেন না। নিক রক্তচক্ষু নিয়ে তাকায়। ডাক্তার শুকনো গিলে বলে, আপনি চাইলে ভিতরে আসতে পারেন। নিক অদ্ভুত দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। এই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না, তবে কিছু তো একটা ছিল, যেটা অনুভব করার ক্ষমতার কারণে নিক অপারেশন রুমের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার প্রাণটা আপনার কাছে দিয়ে যাচ্ছে, এসে যেন অক্ষত পাই। ডাক্তাররা বাক্যহারা হয়ে তাকিয়ে আছে। উনি কখনো গ্যাংস্টার বসকে সামনে দেখেননি, তবে এটা জানে তার ব্যক্তিত্ব, স্বভাব ভয়ঙ্কর। তার তীক্ষ্ণ দৃষ্টি, যার উপর একবার পরে সে বিষধর তীব্র যন্ত্রণা ছটফট করে মরে। যার কোনো মায়া দয়া নেই, মমতা নেই, হৃদয় নেই, অশুভ দুনিয়ার বসবাস। যার জীবনে কোনো আলো সুগন্ধ নেই, কারোর জন্য ভালোবাসা নেই এই মনে। একা, স্বাধীন, ভয়হীন চলাফেরা। মাফিয়ার সাম্রাজ্যের সবচেয়ে থেকে ক্ষমতাধর ও হিংস্র মাফিয়া। তার এই রূপই কি আসলে সত্যি, নাকি শুধু ভ্রম?
নিক কিছুই বলল না। হসপিটালের সামনে হাজারো গার্ড রাখা। দুজন মহিলাকে ইশারা করে নিক বেরিয়ে যায় হাসপাতাল থেকে। এরপর থেকে নিকের কোনো দেখা মেলেনি। হসপিটালের সামনে অধিরাজ আর আরিশ অস্থির হয়ে বসে আছে। বারবার নিকের সাথে কনট্যাক্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। অপারেশনের সফল বলা যায়, কিন্তু বিপদ ঘটেনি। অভ্যন্তরীণ ক্ষত, রক্তক্ষয়, সংক্রমণের আশঙ্কা সব মিলে পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। সামান্য অসতর্কতায়, সামান্য প্রতিকূলতা সবকিছু আবারও তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এনির শরীর নিথর হয়ে পড়ে আছে, কিন্তু সেই নিথরতার নিচে চলছে এক নিঃশব্দ যুদ্ধ। জীবন এখানে কোনো আবেগ নয়, এটি একটি কেবল পরিসংখ্যান, পর্যবেক্ষণ আর অপেক্ষার নাম। এই মুহূর্তে এনি বেঁচে আছে, কিন্তু নিশ্চিতভাবে বেঁচে থাকবে কি না তার উত্তর এখনও সৃষ্টিকর্তার হাতে বন্দী। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার সাথে সাথে আরিশ দাঁড়িয়ে যায়, অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, কেমন আছে? সব ঠিকঠাক তো? ডাক্তার ফুস করে শ্বাস টেনে বলে, সৃষ্টিকর্তার রহমত আছে ওনার ওপর। ছুরিটা গভীরভাবে আঘাত করেনি, জাস্ট চামড়া ভেদ করে অল্প ঢুকেছিল। ব্লিডিং হয়েছে অনেক, তাই এখনও অনেক দুর্বল। তবে চিন্তা করবেন না, আশা করব কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। আরিশ আর অধীরাজ চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। ডাক্তার এদিক সেদিক তাকিয়ে বলে, গ্যাংস্টার মিস্টার নিক। পুরো হসপিটালে লোক এখনো ভয়ের মধ্যে আছে। পাগল হয়ে গিয়েছেন স্ত্রীর জন্য। ওনার খোঁজ নেই কোনো, ওনার জিনিস অক্ষত আছে। সংবাদটা পাঠিয়ে দিন, না হলে এমন ছন্নছাড়া বেপরোয়া গ্যাংস্টারকে দেখলে পুরো শহর স্তব্ধ হয়ে যাবে। আরিশ ঠোঁট চেপে ধরে গম্ভীর গলায় বলে, আপনি আসতে পারেন। ডাক্তার কিছু বলল না, সামনের দিকে হাঁটা ধরল। আরিশ চিন্তামুক্ত হয়ে অধীরাজের উদ্দেশ্যে বলে, তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছেন স্যার? নিক হয় বাগান বাড়িতে গিয়েছে, না হয় মিনারে আছে, আর না হয় মাফিয়া প্যালেসে। আমি দেখে আসি। অধীরাজ শান্ত গলায় বলে। আর যদি সেখানেও না পান? তুই হয়তো ভুলে যাচ্ছিস, অধিরাজ আত্মা একসাথে কানেক্ট করা। আরিশ হাতের ব্রেসলেটের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে। আরিশ কথাটা বলে আর দাঁড়ালোই না, দ্রুত গতিতে লিফট ব্যবহার করে নেমে যায়। নিজের কালো বুলেট প্রুফ গাড়িতে বসে হসপিটাল থেকে বের হয়ে যায়। মসজিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাপিষ্ঠ, অশুভ ছায়ায় ঠেকে যাওয়া এক হিংস্র মানব, যার পুরো জীবন দূষিত, যে মুসলিম হিসেবে এক অভিশাপ, যার মধ্যে শান্তি ধর্মের কোনো চিহ্ন নেই। তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে গন্ধে আছে অশুভ আত্মার পাশ। নিক চোখ বন্ধ করে বিড়বিড় করে হচ্ছে, এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার সামর্থ্য আমার নেই। জীবনে এতটা পাপ করেছি যে তোমার দরবারে কিছু যাওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু দিন শেষে আমি তোমারই সৃষ্টি, তোমার বান্দা, যাওয়ার অধিকার আমারও আছে। এটা এমন এক পবিত্র স্থান যেখানে নিজের পাপ ধ্বংস করার জন্য আসে, অথচ আজ আমি আসলাম এক রমণের জন্য। সে কিন্তু আমার মতো পাপই নয়। আমার শত্রুর হাতে আজ তোমার বান্দি ক্ষত বিক্ষত। আমার কেউ নেই, বাবা নেই, মা নেই, পরিবার পরিজন কেউ নেই। এ জগতে সম্পূর্ণ একা আমি, তথাকথিত এক জানার রূপী নরপশু। এই যান্ত্রিক হৃদয়টা কেন কম্পিত হচ্ছে? শুধুমাত্র কাগজে কলমে বৈধ স্ত্রী বলে। শূন্য অন্ধকার মরুভূমিতে এ মেয়েটা এসে পড়েছে। যদি পারো তবে পুনরায় আমার ঘরে ফিরিয়ে দিও। কেউ নেই আমার পৃথিবীতে, ওকে নয় আমায় দিয়ে দাও। কলিজে ঢুকিয়ে রাখবো বলেছিলাম, কিন্তু পারিনি। ওকে আমার করে দাও, তোমার দরবার আর কিছু চাওয়ার নেই। গাড়ির হর্নের শব্দে নিকের ধ্যান ভাঙে। পেছন থেকে আরিশ গাড়ি থেকে নেমে নিকের পাশে দাঁড়ায়। আরিশ মসজিদের ভেতর তাকিয়ে বলে, তুই এখানে? নিক এগিয়ে যায় গাড়ির দিকে, গাড়ির ভেতরে বসে বলে, খোদার কাছে ভিক্ষে চাইতে আসলাম। ছোঁচ কামড়ে ধরে নিজের। নিককে চিনতে আজ সে ভুল করছে না তো? এতটা অগোছালো তো গ্যাংস্টার বস নয়। নিকের দৃষ্টির কঠোর হতে থাকে, চাপা গর্জনে বলে, আজ গ্যাংস্টার বসের তাণ্ডব লীলা দেখবে পুরো মাফিয়া প্যালেস। ওরা নিজেরও জানে না কার গায়ে হাত দিয়েছে। পুরো গার্ডদের অজ্ঞান করে আমার মিনারে ঢুকেছে। সে মিনার যেখানে আমার অনুমতি ছাড়া একটা পাখিও ঢুকেনি। আরিশ স্টিয়ারিং চেপে ধরে বলে, তুই অনেকটা বদলে গেছিস নিক। এনে শুধু তোর আসক্তি নয়, ওকে তীব্রভাবে ভালোবেসে ফেলেছিস। এমনভাবে বেসেছিস যে তুই দিশেহারা। এখনো শান্ত আছিস, মানে ঝড়ের পূর্বাভাস। জানি না কাল কোন ঝড় উঠবে। তোকে চেনা যাচ্ছে না নিক। এই মেয়ের হাতেই না তোর ধ্বংস লেখা থাকে। এতটা বেপরোয়া হতে এত বছরও একবারও দেখিনি।
নিক ছোঁচ কামড়ে ধরে, শরীর এলিয়ে দেয়। এমন পবিত্র জিনিস আমার মতো পাপিষ্ঠের জন্য নয়। ধ্বংসে যদি লেখা থাকে তবে অমৃত ভেবে সেটা অনেক আগেই পান করে ফেলেছে। ধ্বংসের শেষ মুহূর্তে দাঁড়িয়েও বলবো তার মায়ে আমি বিধ্বস্ত। তাকে অন্য কারোর সাথে দেখার সাহস আমার নেই, তাকে পাওয়ার সাধ্য আমার নেই, অথচ আমি সে ধ্বংসের পথে পা বাড়িয়েছি। আরিস হালকা হেসে বলে, অ্যানি এখন বিপদমুক্ত। ওর ব্লাডের প্রয়োজন ছিল, সেটা অধিরাজ দিয়েছে। সব ম্যাচ করলো তাই দিয়ে দিয়েছে। নিক রক্তচক্ষুর ন্যায় তাকায়। আরিস থেমে গিয়ে আরিস থতমত খেয়ে বলে, সমস্যা কোথায় নিক? তোর রক্তের গ্রুপ তো বি পজিটিভ, বাট অ্যানির এ পজিটিভ। তোর সাথে ম্যাচ করতো না, তাই অধিরাজ দিয়ে দিয়েছে। নিক দাঁত কিরমির করে বলে। এই শালার প্রথম আমার বউয়ের দিকে নজর দিয়েছিল। নিকের রাগ দেখে আরিস হাসি সংযত করে বলে উঠছে, এই শালাকে তুই নিজেই বলেছিস কোলে করে গাড়িতে উঠানোর কথা। ভুলে গেছিস পাচার কেন্দ্রের কাহিনী? নিক কুটিল হেসে বলে। লোক দেখানোর জন্য অনেক নাটকই করতে হয়। আরিস নিকের মুখের দিকে তাকে কাঁধ নাড়ায়, গাড়ি স্টার্ট দিয়ে বলে, যাক, বউ ঠিক হয়েছে শুনে গ্যাংস্টার বস আগের স্বভাবে ফিরেছে। আমি তো ভেবেছিলাম এই শোকে দেবদাস হয়ে যাবে। নিক চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস টানে, শান্ত গলায় বলে। হসপিটালে চল। আরিস বাঁকা হেসে বলে। শত্রুদের আগে নরক যন্ত্রণা দিয়ে আয়, এরপর না হয় দেখা করিস। নিক রেগে যায়, আরিসের কলার চেপে ধরে ধমকে উঠছে। শালা গাল থেকে বুকে ছুতে পারছি না, মুখটা দেখতে পারছি না। এই মুহূর্তে আমার এনার্জির প্রয়োজন। আরিস উচ্চস্বরে হেসে উঠে হাসতে হাসতে বলে, কলার ছাড় বাল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। বাই দা ওয়ে, এনার্জি তুই হসপিটালে গিয়ে পাবি কিভাবে? নিক আরিসের কলার ছেড়ে দেয়, কুচকে যাওয়া শার্ট ঠিক করে বলে। সেটা তুই বুঝবি না। নিক চাবি খোঁড়াতে খোঁড়াতে হসপিটালে প্রবেশ করে। অধিরাজ নিজের বসকে আর চোখে দেখে। একটু আগের সেই ছন্নছাড়া বস আর এখনকার বসের সাথে কোনো মিল নেই। কয়েক ঘন্টা আগে ছিল এক উম্মাদ স্বামী, আর এখন হচ্ছে গ্যাংস্টার বস। নিক কেবিনের সামনে যেতে অধিরাজ সামান্য হাসিময় বলে। ম্যামের জ্ঞান ফিরেছে বস। নিক কপাল কুচকে বলে। তাতে তোর এত খুশি লাগছে কেন? অধিরাজ থতমত খেয়ে যায়। নিক ভেতরে ঢুকে আগে এক পলক অধিরাজের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে। অজান্তে তুই আমার জীবনের সব থেকে বড় উপকারটা করেছিস। অধিরাজ সাথে সাথে চোখ তুলে নিককে ভেতরে ঢোকার ডাক্তার অনুমতি দেন। নিক শেষে পরোয়াই করলো না। এই মুহূর্তে বউ চাই তার। নিক প্রবেশ করতেই এক এক করে সব ডাক্তার বেরিয়ে যায়। নিক এক পলক ধ্বংসকারী তাকায় রমণীর দিকে। ছোট দুইটা শুকিয়ে আছে, ছোটের পাশে অনেক দাগ আছে, তবে স্পষ্ট নয়। এসব কিসে দাগ নিকের বুঝতে বাকি নেই। এর ঠোঁট দুইটা তাকে চুমুকের মতো টানছে। এনি নিস্তে শরীরের দিকে তাকায়। নীল চাদরে ঢেকে আছে এই ধ্বংসাত্মক রমণী। নিক অপেক্ষা করলো না, বেডের এক পাশে বসে তৃষ্ণাতুদের মতন এনির গলায় মুখ গুজে দেয়। কারোর স্পর্শ অনুভব করে এনি চোখ পিটপিট করে মেলে তাকায়। শরীরে কারোর স্পর্শ অনুভব করে কলিজা শুকিয়ে আসে। মনে পড়ে যায় সেই বিভৎস ঘটনা। কপাল দিয়ে ঘাম ছুটে আসে আতঙ্কে। এনি চিৎকার দিবে এমন সময় তার শুষ্ক ঠোঁট দুইটা আঁকড়ে ধরে কেউ। এনি চোখ তুলে ধূসর রাঙা চোখের এই সুদর্শন পুরুষটাকে দেখে কপাল কুঁচকে ফেলে। মুহূর্তে মনে পড়ে যায় তাকে কেউ ছুঁয়েছিল। এটাই নিশ্চয়ই এতক্ষণে উনি জেনে গিয়েছে। এখন কি করবে তাকে? তার শরীর থেকে চামড়া খুলে ফেলবে নাকি এর থেকে কঠিন কিছু শাস্তি দেওয়া হবে তাকে? এনি শরীরের তুলনায় থেকেও বেশি রিরি শিরশির করে ওঠে। ভয় নিয়ে নিকের দুবাহু চেপে সরানোর চেষ্টা করে, ছটফট করতেও পারছে না, সেলাই চান খাচ্ছে। এনি উপায় না পেয়ে নিকের জিভে কামড়ে ধরে। ব্যাস, গ্যাংস্টার বস আর চুমু খেতে পারছে না। বিরক্তি নিয়ে তাকায় এনির দিকে। এনি শুকনো চোখ গিলে বলে, কি করছেন? নিক রাগান্বিত চোখে নিয়ে বলে, ডিস্টার্ব করছে কেন? আপনি এমন কেন করছেন? নিক ছোঁচ কামড়ে ধরে নিজের ঘন ঘন শ্বাস ফেলে এনির গালে নাক ঘষে বলে, আই নিড ইউ জান, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। এনি চোখ বড় বড় করে ফেলে, ক্ষতবিক্ষত হয়ে বেডের সাথে লেপটে আছে। আর এই লোকে মুডেই চলে এসেছে। নিকের হাত অবাধ্য হতে থাকে। এনি হাতে শক্ত করে চেপে ধরে বলে, কি করছেন? নিজের অবস্থান ভুলে যাবেন না। লুচ্চামো না করে ভদ্রভাবে বসুন। নিক কিছু বলতে যাবে তার আগেই আরিশের কণ্ঠ ভেসে আসে। ভাই, হসপিটাল এটা।
আমাদের মতো সিঙ্গেলদের সামনে এভাবে গোসল করে চুল ভিজিয়ে আসলে বুকে আগুন ধরে। নিজেকে কন্ট্রোলে রাখা ভাই, না হলে শাওয়ারের কাছে ভুগতে হবে। আব্বে শালা, তোর বউয়ের পেটে এখনো ক্ষত, এমনিতেই সাপ্তাহিক অসুস্থ বানিয়ে রাখিস এক চান্সে, এখন কি মারতে চাস নাকি? নিক রেগেও যেন রাগলো না, ফুচ করে মস্তিষ্ক সচল হয়ে উঠছে এনির দিকে। তাকে ছোঁচ কামড়ে ধরে। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে ক্ষতের কথা ভুলে গিয়েছে। আরিশ অধিরাজের চোখে হাত দিয়ে ঝেঁকে বলে, এইদিকে আর তাকাস না, এখন এরা যা কাজ করবে এইসব বড়দের কারবার। চল আমরা গিয়ে কার্টুন দেখে আসি। আরিশ দরজা বন্ধ করে দিয়ে সামান্য হাসে। অধিরাজ কপাল কুঁচকে বলে, আমাদের কার্টুন দেখার বয়স? তুই ভার্জিন? হ্যাঁ, খুনি হতে পারি, বাট চরিত্র ভালো আছে। আরিশ মাথায় থাপ্পড় দিয়ে বলে। সেজন্যই বলছি বাচ্চা মানুষ, ভার্জিন মানেই তুই বাচ্চা। আরিশ কথাটা বলে সামনে এগিয়ে যায়। অধিরাজ থতমত খেয়ে বলে, কোথায় যাচ্ছেন স্যার? আরিশ হাঁটার মধ্যে গম্ভীর গলায় বলে উঠছে, যাচ্ছি কোনো একজনের খোঁজে। শুভ্র বেডশিটে নরম বিছানায় শুয়ে থাকা অষ্টাদশী এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। আর তার দিকে ঈগল পাখির ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে গ্যাংস্টার বস। নিকের এমন দৃষ্টি এনির নজর এড়িয়ে যায়নি, বরং এই নজর থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করতে থাকে। এনি শুকনো ঢোক গিলে বলে, এভাবে কেন তাকিয়ে আছেন? আর ওই লোকটা কি মরে গিয়েছে? নিকের কপাল কুঁচকে আসে। রক্তে ফোবিয়া থাকা মেয়েটাও পরপর খুন করে যাচ্ছে। তোমাকে দেখছি আমার থেকে বড় কিলার। নি বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আমিও আপনার মতোই খুনি, তাই না? নিক ছোঁচ কামড়ে ধরে বলে, এক বনে শোনা যায় দুইজন সিংহের রাজত্ব চলে না, অথচ এক রুমে থেকে দুই সিংহ বলে রাজত্ব চালাচ্ছে। ইন্টারেস্টিং, তাই না বেবি গার্ল? এনি অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, নিক আমি এতটাও সাহসী নই। পরিস্থিতি আমায় এমন হতে বাধ্য করে, বারবার খুনের আসামি হয়ে যাই আমি। গ্রীবাদেশ নাড়ায়। আমার বউ আমার মতোই হবে। এনির গলায় চোখ চলে যায়, লাল হয়ে যায় জায়গাগুলো স্পষ্ট। নিকের দৃষ্টি রং বদলাতে থাকে, ধীরে ধীরে কঠোর হতে থাকে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস টেনে এনির গলায় প্রথমে নরমভাবে হালকা স্পর্শ করে, কিন্তু সেই নরম স্পর্শ ছিল সাময়িকের জন্য। নিকের হাতের শক্ত চাপ গিয়ে লাগে এনির গলাতে। ক্ষতবিক্ষত এনি দুর্বল শরীর নিয়ে ছটফটি উঠছে, লম্বা শ্বাস টানে, চোখ থেকে বিরতিহীনভাবে পানি গড়াতে থাকে। পানিতে ভরে ওঠা চোখ দুইটা নিয়ে নিকের দিকে তাকায়। নিকের পৈশাচিক চোখ দুইটা তাকে কাঁপিয়ে তোলে। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানে। হাতের বাঁধন ধীরে ধীরে নরম হয়ে আসে এক ঝটকায়। এনির বুকের উপর থেকে চাদরটা সরিয়ে দেয়। নীল টি শার্টটা উপরে তুলে পেটের এক পাশে সেলাইয়ের জায়গাটা দৃশ্যমান হয়ে উঠছে। নাভির নিচে কারো নখের আঁচড় এড়ায় না, সেলাইয়ের পাশে অগণিত চুমু খায়। এদিকে এনি হতভম্ব হয়েছে। গ্যাংস্টার বস স্বর্ণ ছাড়ার ন্যায় উমাদের মতো নিজের ছোঁচ কামড়ে ধরে। তার নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে বিচরণ করছে। এনি চোখ বন্ধ করে রেখেছে, ভয় শিউরে উঠেছে বারবার। নিক দাঁত পিষে চোয়াল শক্ত করে ক্ষতের দিকে তাকায়। খোদার কসম করে বলছে, এই শরীরে যে সামান্য স্পর্শ করেছে তাকে আমি নরকের থেকে বেশি কষ্ট দিয়ে মারব। এতদিন অনেক ছাড় দিয়েছি ব্লাডি বীজগুলোকে, সবার জীবনের অন্তিম মুহূর্তগুলো চলে এসছে। এ যন্ত্রণায় চোখের পানি, এ রক্ত, সব আমি লক্ষ্যগুণ ফিরিয়ে দেব। যত ফোটা রক্ত এই শরীর থেকে নির্গত হয়েছে তার থেকে 1000 গুণ রক্ত দিয়ে আমি আফ্রিকার রাস্তা রাঙাবো। যতটুকু যন্ত্রণা দিয়ে চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল তার থেকে কোটি গুণ যন্ত্রণা পাবে। পুরো দেশ, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য দেখবে নিক জিভরনের স্ত্রী শরীরে আঘাত করার পরিণতি ঠিক কতটা যন্ত্রণাদায়ক। এনি মুখ হাত দিয়ে ফুপি উঠছে। আমি খুব খারাপ, তাই না? আমার ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করেছে, ভাগ্যে যা আছে তাই হবে, তাই বলে এতটা জঘন্য না হলেও পারতো। বুঝে ওঠার আগেই প্রিয়জনদের হারিয়ে ফেললাম, নিজের অস্তিত্ব অনুমান করার আগেই বাবা মায়ের বিকৃত রক্তাক্ত লাশ দেখেছি আমি। বাপ হারালাম, মা হারালাম, সম্মান ইজ্জত সব হারিয়ে ফেললাম। যে চাচা বাবার সমতুল্য হয় সেই আপন চাচার কুনজরে পড়েছি আমি দিনের পর দিন। ভালোবাসার বদলে পেয়েছি লালসা। এক পর্যায়ে তাকেও খুন করলাম, তাও এমনভাবে যেটা আমি সব জ্ঞানে দেখলে কখনো টিকতে পারতাম না। ভাগ্য আমার সহায় হলো না, একের পর এক পুরুষের কালো নজর আমায় শেষ করে দিচ্ছিল। পাচার হলাম, নিলামে উঠলাম, রক্ষিতা হলাম, টর্চারের শিকার হলাম, এক পর্যায়ে কারো নামে মাত্র বউ হয়ে গেলাম।
নাবালক থেকে সাবালকও হতে পারলাম না। 18 বছরের জীবনে এত এত বীভৎস ঘটনার সম্মুখীন হয়েছি যে এখন আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। হাঁপিয়ে উঠেছি আমি। শক্তি সব ফুরিয়ে গেছে আমার শরীরের। চারপাশে শুধু অন্ধকার। নিঃশ্বাস আছে কিন্তু প্রাণ নেই। আমি বেঁচে আছি কিন্তু এই বেঁচে থাকা আমার মরণ সমতুল্য। আমার ধ্বংসের মূল কারণ এই ফাকিং সৌন্দর্য। আপনার কাছে মিনতি করছি আমি, এসিড দিয়ে পুড়িয়ে দিন আমার মুখটা, প্রয়োজনে পুরো শরীরে এসিড ঢেলে দিন প্লিজ। এনি কথা শেষ করতেই পারেনি, তার আগেই নিক এনির শক্ত করে ভাবে চেপে ধরে। নিকের রেগে যাওয়া দেখে তাচ্ছিল্যভাবে হাসে, রক্তাক্ত ধূসর চোখ দুইটার দিকে তাকে মলিন হেসে বলে, রাগ করছেন এটা ভেবে যে আমি কুৎসিত হয়ে যাব? আমি অসুন্দর হয়ে গেলে আমাকে স্পর্শ কি করবেন কি করে? আমার কাছে আসবেন কি করে? অসুন্দর কুৎসিত হলে তো তখন আসতে রুচিতে বাঁধবে। আন্ডারগ্রাউন্ডের বস আপনি, হয়তো তখন ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বের করে দেবেন। শেয়ালে খেলো নাকি মানুষরূপী নরখাদক খেলো সেটাও দেখবেন না। তখন অবশ্য কেউ পাচার কেন্দ্রেও নেবে না, কোনো পুরুষ আমার দিকে কুনজর দেবে না, মাফিয়ারা আমার সম্মান আমার অহংকার নিলামে তুলবে না। আমি তো সেটাই চাই, সবাই আমাকে এড়িয়ে চলুক, আমার মুখ দেখে যাতে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এনি কথা বলা বন্ধ হয়ে যায়। নিক এনির ঠোঁট দুইটা চুমুকের মতন আঁকড়ে ধরে। এনির চোখ বড় বড় হয়ে যায়। নিক চুমুর বদলে ছোটে নরম অংশ কামড় বসিয়ে দেয়। সাথে সাথে এনি ব্যথা গুঙানি হচ্ছে। নিক পুনরায় চুমু বসায়। চুমু খেলেও না, যতটা রাগ নিয়ে সে ছোচে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক ততটাই রাগ নিয়েই এনির চোখে চোখ রাখলো। এক হাতের আঙুল দিয়ে এনির রক্তাক্ত ঠোঁট চেপে ধরল। এনি নাক মুখ খিচে নেয়। সাথে সাথে এনির ব্যথাটাকে নিক তোয়াক্কা করলো না, গ্রীবাদেশ নাড়িয়ে বলল, আমাকে রাগানোর জন্য তোমার মুখের বাক্যই যথেষ্ট, কিন্তু এই দৃষ্টি আমাকে থামিয়ে দেয়। তবে আমার হাত চলে বেশি। এই মুহূর্তে ক্ষত বিক্ষত না থাকলে প্রতিটা শব্দের যেন অগণিত থাপ্পড়েই নরম গালে পড়তো। থেমে আবারও নিজের ছোট কামড়ে ধরে। ট্রাস্ট মি বেবি গার্ল, ক্ষমতা থাকলে এই মুহূর্তে তোর পুরো শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু তোর আর্তনাদ ছটফট করার দৃশ্য কে শুইবে? গ্যাংস্টার বসের আছে কি সেই ক্ষমতা? বল বান্তের বাচ্চা। শেষের লাইনটা এতটা গর্জন দিয়ে বলেছে যে এনির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন যখন প্রায় চোখ বন্ধ করে ফেলেছিল তখন নিকের উন্মাদ আচরণ সে একটু হলেও দেখেছে। চিনতে পারেনি এই বেপরা ছনছাড় মানবটাকে। এই লোকটা তো একটা মনস্টার। কিন্তু সেদিন এমন উন্মাদ কেন হয়ে গিয়েছিল? এনির চোখে এখনো সেই দৃষ্টি ঝাপসাভাবে দৃশ্যমান। নিক ওর দুই গালে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ চোখ খোল, তোর কে চলে শ্বাস নিতে পারবো না আমি, জান। আমার জীবনেও আর আঘাত করবো না তোকে, তবে আঘাত করবো সেটা পরিমাণ কম। সরু বাচ্চা চোখ খুলে রাখ। সালে আমি ছোট থেকে হতভাগা, মা নেই বাবা নেই, বেচারের পৃথিবীতে আমি একা। আমার মতো এতিমের ভাগ্যে হয়তো সুখ নেই। কুত্তার বাচ্চাদের সহ্য হচ্ছিল না আমার জীবনে কেউ এসছে। জন্ম থেকে আজ পর্যন্ত বাচ্চারা কারো ভালোবাসা পায়নি। মাদার ফক্তের কলিজা চালা করছিল নেক যে প্রাণের চোখ দেখে তার পরিবার হয়ে যাবে এটা ভেবে। বোঝায় আমার, খবরদার চোখ বন্ধ করলে ধ্বংস চালিয়ে দেব। ওদের টার্গেট ছিল গ্যাংস্টার বসের প্রাণভোমরা। আমার প্রাণভোমরা এতটা দুর্বল নয় যে একটা ব্লাডি বেজের আঘাতে নেতিয়ে পড়বে। এই গল্পের সহজ সরল মেয়েটি তুমি হলে এই গল্পের সব থেকে বিভৎস রমণীয় তুমি। কলিজা আমার শ্বাস বন্ধ করবে না, চোখ বন্ধ করবে না। প্রয়োজনে নিজের জীবন ত্যাগ করব, এরপরও তোমার সুরক্ষা নিশ্চিত করব। এই পৃথিবী অনেক নিষ্ঠুর জান, টিকে থাকতে হলে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। আমি চোখ বন্ধ করলে কেউ নেই তোর, একা বাঁচতে পারবে না তুই 2 মিনিট। তুই চোখ বন্ধ করে ফেললে আমারও কেউ নেই। তুই মরে যেতে কালো হাতে থাপায়, আর আমি মরব হৃদয়ের রক্তক্ষরণে। এনি চোখ বন্ধ করে ফেলে। কতগুলো এখনও তার কানে বাজে। এরপর কি হয়েছে জানা নেই। বাইরেও হয়তো নিকের এই চিৎকারের শব্দ গিয়েছে, কিন্তু কেউ আসার সাহস নেই। করিডোরে সামনে গার্ড দাঁড়িয়ে, কারোর আসার ক্ষমতা নেই এই রুমে। অধিরাজ বসেই ছিল একটা চেয়ারে। নিকের চিৎকার শুনে একটু ঢোক গিলে গলা ভেজায়। বছর রাগ অধিরাজের সব থেকে কাছ থেকে দেখেছে নিক রেগে গেলে কারোর কাঁচা মাংস চিবিয়ে খেতে দ্বিধা করে না, কিন্তু এই শেষ পর্যন্ত এখনো যায়নি মাংস খেতে। দেখেনি সে কখনো। অধিরাজ ঠোঁট ভেজায়। নিক কথাটা বলেই এনির কাছ থেকে সরে যায়। রাগে কাঁপছে তার শরীর, সেটা চোখ দেখলেই মুখ দেখলে বোঝা যায়। নিক দরজার কাছে আসতে থেমে যায়। কোনো এক সাধারণ বাক্য গ্যাংস্টার বসের রাগ কোথাও বিলীন হয়ে যায়। চোখ মুখে ভেসে উঠছে অপ্রত্যাশিত বিস্ময়।
5 মিনিট জড়িয়ে ধরে রাখবেন আমায়? কথা দিচ্ছি 5 মিনিট শুধু। নিক ঘুরে দাঁড়ায় আশ্চর্য হয়ে এনির দিকে তাকিয়ে থাকে। নিকের ভাষা হয়তো এনি বুঝেছে। এরপরও খোঁচা মেরে ছাদের দিকে তাকিয়ে বলে, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে বলে আসতে চাইছেন না? সামান্য সেলাই পড়েছে মাত্র, এতেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিকের চোয়ালখানা শক্ত হয়ে যায়। বড় বড় পা ফেলে এনির কাছে যায়। শরীরে দেওয়া চাদরটা ঠিক করে দিয়ে চোখ শক্ত করে বলে, এই কথার অপরাধে এখন তোমার নাজেহাল অবস্থা হতো। তোমার চিৎকার পুরো হসপিটালে মানুষ শুনতো। আর তোমার ছোট নিকের কথা শেষ করতেই পারল না। অসমাপ্ত রেখেই এনি নাটকীয় ভঙ্গিতে বলে, কি করতেন? আঘাত করতেন? নিজের অসুস্থ স্ত্রীকে আঘাত করতে আপনার খারাপ লাগবে না? নিক ছুঁচ কামড়ে ধরে মৃদু হাসল এনির গালে। ছোঁচ খসি বলে, মাই ফাকিং লেডি। জ্ঞান হারিয়ে যাওয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ খেলতাম। হসপিটালে বেডটা অনেক নড়া পড়ে। বেড ভাঙার কাজ করতাম। তোমাকে শাওয়ারের কাছে ভোগাতাম। গ্যাংস্টার বসের হাতে আবারও নিজের সব কিছু হারাতে। এনি লজ্জা চোখ নামিয়ে ফেলে মিনমিন ছুঁড়ে বলে, আপনার মতো নির্লজ্জ পুরুষ জীবনে একটাও দেখিনি। মুক্ত নয় যেন অ্যাটম বোমা। সব উপরওয়ালা পবিত্র দান। বউ দেখলে শুধু মুখ নয়, আর অনেক কিছুই চলে। এনি চোয়াল পিছে চোখ রাঙায়। এনি চুপ করবেন আপনি? কি সব অশ্লীল কথাবার্তা! ছি, কিছু করতে হবে না আপনাকে। কোথায় যাচ্ছিলেন? চলে যান। যাবো বেবি গার্ল, এখনো যাব। অনেক বড় খেলা যে এখনো বাকি। চট করে তাকায় নিকের দিকে। কিসের খেলা? নিক বাঁকা হাসে এনির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। এনি হার্টলেস পুরুষটার শরীরে ঘ্রাণ নেয়, মাতাল করা ঘ্রাণ। এই যা অষ্টাদশীর হৃদয়কে তোলপাড় করে দেয়। এনি চোখ খিচে বন্ধ করে বলে, ঘৃণা করি আপনাকে নিক জেভরান। প্রতি ন্যানো সেকেন্ডে সমুদ্রে যত ঢেউ ওঠে তার থেকেও বেশি ঘৃণা করি আমি। এই ঘৃণার পরিমাপ নেই। আপনার জন্য মায়া কাজ করে না আমার। নিক নিচে ছোঁচ কামড়ি ধরল। এই ঘৃণার ভাগ আমি কাউকে দেব না। এটা আমার ব্যক্তিগত সম্পদ। যাকে ঘৃণা করো তার বুকে শান্তির নিঃশ্বাস ফেলছ। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত মাই ফাকিং রোজ। এমনি থতমত খেয়ে যায়। নিকের বুক থেকে মাথা তোলার জন্য যুদ্ধ শুরু করে। নিক ছেড়ে দেয়। এনি বুক থেকে মাথা তুলে বিড়বিড় করে উঠছে, লোকজন খোটা দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকে, শয়তান কোথাকার। নিক তাঁত পিছে শক্ত গলায় করে ধমকে উঠছে, মুখ দিয়ে গালি বের করলে থাপড়িয়ে কানে তালা ঝুলিয়ে দেব বেয়াদব। এনি চোখ ছোট ছোট করে বলে, আর আপনি যখন সারাদিন ফাক ফুক ব্লা ব্লা উঠতে বসতে বিভিন্ন গালি দিতে থাকেন তখন? নিক এনির দুই গাল ধরে ওর দিকে ঝুঁকে যায়, নেশালো গলায় বলে, আমি খারাপ, তাই আমি গালি দিই। এই কণ্ঠস্বর, এই ঠোঁট পবিত্র। আমার জন্য এগুলো কোটি টাকার থেকেও দামি। এই জিনিসগুলোকে দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেনা সম্ভব নয়। এগুলো আমার জন্য অমূল্য রত্ন। এদের উপর বাজে প্রলেপ পড়তে দিলে বাজে কিছু ঘটিয়ে ফেলবো। এই ঠোঁটে আমি স্পর্শ করে বারবার রক্তাক্ত করব। ঘাস শুকানোর জন্য মলম লাগিয়ে দেব। ঘাস শুকিয়ে গেলে সেখানে পুনরায় আমার ওষ্ঠ আর দন্তের স্পর্শ পাবে। এই যবনা ঠোঁটের সাহায্যে গালি যাতে দিতে না দেখি। এনি শুকনো ঢোক গিলে নিক একইভাবে ঝুঁকে অধিরাজের ফোনে টেক্সট পাঠায়। 2-3 মিনিটের মধ্যে দুইজন মহিলা ডক্টরদের কেবিনে ভেতরে প্রবেশ করে। নিক এখনও এনির উপর ঝুঁকে আছে। ডাক্তার রুমে প্রবেশ করে এদের এমন পরিস্থিতি দেখে অন্য কিছুই ভেবে নেয়। পেছন থেকে মনে হচ্ছে তারা কোনো ভালোবাসায় লিপ্ত। ডক্টর দুজন অপ্রস্তুত হয়ে কেসে বলে হচ্ছে, খেয়াল রাখবেন নিজের স্ত্রীর। সর্বনিম্ন 1 সপ্তাহ অন্তত বেড রেস্ট থাকতে হবে। ক্ষত অনেক গভীর। মিনিক, কিছু লাগবে? ডাক্তারদের কণ্ঠ পেয়ে এনি থতমত খেয়ে যায়। নিকের বুকে হাত দিয়ে ইশারা করে সরে যাওয়ার জন্য নিক চোখ রাঙাতে গিয়েও থেমে যায়। এনির কাছ থেকে উঠে দাঁড়ায়, বুক টানছান করে এক হাত পকেটে গুজে গভীর আওয়াজ তুলে বলে, আমার ওয়াইফকে আজ নিয়ে যাব, সব কিছুর ব্যবস্থা করুন। একজন ডাক্তার অবাক হয়ে বলে, কিন্তু স্যার, অপারেশন কাল হলো মাত্র। উনি এখনও অনেক দুর্বল। স্যালাইনের ক্ষত এখনও তাজা। আর চিকিৎসার সময় অনেক কিছুই আমাদের চোখে এসেছে। ওনার মানসিক কন্ডিশনও বেশ একটা ভালো নয়। হয়তো অনেক দিন বা অনেক বছর ধরে ট্রমাতে আছে। এখনও এই ট্রমার মধ্যেই পড়ে আছে। সময় এইভাবে চলতে থাকলে ওনার শারীরিক সমস্যা হতে পারে। নিক এক পলক তাকায় এনির দিকে। এনি নিজেও জানতো না সে ধীরে ধীরে এত ট্রমাতে চলে যাচ্ছে। সেজন্যই হয়তো মাঝে মাঝে নিজেকে মারাত্মক অস্থির লাগতো। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিতে। এনি চোখ নামিয়ে ফেলে। নিক এনির দিকে তাকিয়ে বলে,
এইসব নিয়ে চিন্তা আপনাদের না করলেও চলবে। সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে যাব। এখানে যারা চিকিৎসা পাবে তার থেকে বিপুল পরিমাণ ভালো চিকিৎসা সে নিজের রুমে পাবে। মানসিক সমস্যা হলে হোক, আমাকে না বললেই হবে। ডাক্তার থতমত খেয়ে বলে। নিক স্যার, আপনি কি অন্য জায়গা থেকে ডাক্তার আনার কথা ভাবছেন, দেশের বাইরে থেকে? কুচকে বলে। আমার থেকে বড় ডাক্তার আর কে আছে? 36 বছর বয়সী ডাক্তারটা অবাক হয়ে বলে। আপনি ডাক্তারি পড়াশুনো করেছেন কবে? আমার জানা মতে আপনি তো একজন গ্যাংস্টার। নিক জল শক্ত করে তাকিয়ে বলে। এই জন্য আপনাদের সংসার টিকে না। হয়তো বালমার্কের প্রশ্ন করতে বলেছি আপনাদের। ডাক্তার ডাক্তারের মতো থাকবেন। অতিরিক্ত বকবক করলে শরীরটা থেকে মাথাটা আলাদা করে ডাস্টবিনে ফেলে দেবো। প্রতিনিয়ত জামের চুমু দিনে মিনিটে মিনিটে খেলে বউ এমনি সুস্থ হয়ে যাবে। নিক থেমে যায়, সামান্য ধমক দিয়ে বলে। ডাক্তার দুইজনেই নিকের ধমকানো আর নির্লজ্জ কথায় থতমতই খেয়ে যায়। ব্যবস্থা করার জন্য বের হয়ে যায় রুম থেকে। এনি অবাক হয়ে তাকিয়ে আছে। এই যা কোনো জাতের মানুষ আল্লাহ! ধমকানো ছাড়া কোনো কথাই বলতে পারে না। ভাই তুই খারাপ আর নৃশংস সেটা আমরা সবাই জানি, তাই বলে এভাবে কথা বলবি? একজন আপনার বড়, আরেকজন আপনার মায়ের বয়সী। নিজের মায়ের বয়সী একজন মহিলার সাথে এভাবে কথা বলতে খারাপ লাগে না? নিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, দেখেই বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। এনি মস্তিষ্ক সজাগ হয়। নিক মানমুখ শব্দটা সহ্য করতে পারে না। লোকটাকে কি আবার রেগে যাবে, তীব্রভাবে আঘাত করবে তাকে? শুকনো ঢোক গিলে রমণী মিহিসুরে বলে। সরি, প্লিজ রাগ করবেন না। নিক চোঁচ কামড়ে ধরে বলে। তোমার সাথে রাগ করে এখন লাভ নেই। আপাতত কিছু করতে পারবো না। আর মহিলা মানুষের সাথে রস মিশিয়ে কথা বলার মতো পুরুষ আমি নই। এনি তাচ্ছিল হেসে বলে। এজন্য আমার সাথে এতটা বাজে ব্যবহার করেন, আমায় যন্ত্রণা দেন, কখনো মানসিক কখনো আবার শারীরিক। নিক এনিকে দুই হাতে দিয়ে আলগোছে কোলে তুলে নেয়, এমনভাবে নেয় যেন এনি ছোট একটা বাচ্চা। একটু চাপ লাগলেই ব্যথা পাবে। নিক কোলে তুলে তাকিয়ে বলে। এটার নামই বউজাত। পুরো রাত চোখে ডুবিয়ে রাখলেও দিনে কি করেছি সেটা মনে রাখবে। এনি চোখ বন্ধ করে নেয়, কথা বদলে ঠোঁট চেপে ধরে নিচের। নিক হাতটা ধরে। এত তাড়া কিসের আপনার? 2 দিন না যেতেই ওই জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? আর এভাবে কেন নিয়ে যাচ্ছেন যদি ব্যথা পাই? আমার থেকে নিরাপদ স্থান তোর জীবনের একটাও নেই। আর বাড়িতে তো যেতেই হবে। তোমার জন্য তো গেম অপেক্ষা করছে বেব। রাতের শেষ প্রহর, এখনো আবছা অন্ধকার ধরণীতে সামান্য আলো ফুটেছে মাত্র। নাজলি ঘুম থেকে উঠে কেন্দ্রের দিকে চলে যায়। ঋদ্ধিমা মেচা প্রচুর মিশুকে। মেচা গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে কখন হয়তো নিজেও টের পায়নি, কিন্তু নাজলি পুরো রাত চোখের পাতা এক করতেই পারেনি। ভেতরে একটাই টেনশন, নিক, এনি, নাবিদ। প্রতিটি ব্যক্তিকে ঘিরে কাউকে বাঁচানোর তাগিদে, আবার কারোর থেকে বাঁচার তাগিদে। বর্তমান নাবিদের খোঁজে সে অস্থির। নাবিদের নাম্বারটা সে মনে করতে পারছে না। নাবিদের নাম্বারটা শেষ সংখ্যাটা 2টা ভুলে গিয়েছে। এখন কি করবে সে? নিজে হতাশ। নাজলি হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তার পাশে এসে বসে পড়ে। হুচ করে কোথা থেকে যেন একটা কালো গাড়ি ঝড়ের গতিতে এসে থামে। নাজলি ভয় অনেকটা পিছিয়ে যায়। গাড়িটা এত জোরে ব্রেক কষেছে যে একটুর জন্য অ্যাক্সিডেন্ট করেই ফেলতো। গাড়িটা থামার সাথে সাথে নাজলি কিছু বিশ্রী গালি প্রয়োগ করে রাগে কিরমিরিয়ে বলে। মাতালের বাচ্চা, গাড়ি চালানোর সময় খবর থাকে না নাকি? মানুষ মনে হয় না লোকদের? নাজলির আগে ফুসফুস করছে। গাড়ির দরজা খুলে নেমে আসে একজন শক্তপোক্ত দেহের লোক। লোকটা রাগান্বিত দৃষ্টি নাজলির দিকে। নাজলির রাগ দেখি আরো কিছু বলতে যাবে, মুহূর্তে থেমে যায়। সামনে থাকা পুরুষটাকে দেখে কপাল কুঁচকে ফেলে। মনে পড়তে থাকে রাতের সেই অন্ধকার নরকময় দৃশ্যগুলো। ক্ষীণায় কাকুলি আসে তার। আরিস চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ির ভেতর ছুঁড়ে মারে। নাজলির দিকে তাকে শক্ত গলায় বলে। ইচ্ছে তো ছিল গাড়ির নিচে পিষে ফেলি, বাট আফসোস সরে গেল। নাজলি দূর সমুদ্রের দিকে তাকায়, তাচ্ছিল হেসে বলে। আপনার এরিয়া থেকে চলে এসেছি, এখনো শত্রুতা কিসের আপনার? অন্যকে না পিষে নিজেই পিষে যান, তাহলে অন্তত একটু মুক্তি পাবো। জানোয়ার কোথাকার! মুখটা কেটে সমুদ্রে ভাসিয়ে দিব ফাজিল। গাড়িতে ওঠো ফাস্ট। আর চল শক্ত করে বলে। মাথা ঠিক আছে আপনার? আমি উঠবো, তাও আপনার গাড়িতে? স্বপ্ন দেখতে দেখতে চলে এসেছেন নাকি? প্লিজ বাড়িতে গিয়ে লম্বা শাওয়ার নিন, এতে মাতাল ভাবটা কেটে যাবে। চোখ ছোট ছোট করে ফেলে। আরিশ রাগে কপাল ঘেঁষে আঙুলের সাহায্যে নিচের ছোঁচ কামড়ে ছুঁড়ে বলে। আমাকে রাগিও না, চলো আমার সাথে। আপনারা ক্ষমতাধর শক্তিশালী মানুষ, আপনাদের রাগানোর সেই শক্তি আছে আমার বলুন?
যদি রেগে যান দেখা যাবে রাতের অন্ধকারে গাড়ির ভেতরে আমার ধ্বংসলীলা চালানো শুরু করেছেন। এরপর দুই একজন সঙ্গী এসে আমার মৃতদেহটাকে নিয়ে যাবে। এটাই পরিণতি হবে। নাজলি একই ভঙ্গিতে বলে। আরিশ ভ্রুকুচকে ফেলে, সামান্য এগিয়ে যায়। নাজলি সামান্য পিছিয়ে যায়, অথচ তাদের দূরত্ব অনেকখানি। আরিশ বাঁকা হেসে বলে, সারাদিন স্বামী স্বামী বলে চিল্লাতে থাকা বেটা আজ পিছিয়ে যাচ্ছে কেন? নাজলি হেসে বলে, আপনি ক্রিমিনাল লিডার হয়ে এত বোকা চিন্তা ভাবনা ধরে রেখেছেন। আই নো আপনি নিজেও জানেন আপনাকে চালানোর জন্য এসব বলতাম, যাতে আপনি জ্বলে পুড়ে অতিষ্ঠ হয়ে যান, যাতে মুক্তি দেন আপনার অন্ধকার কুঠুরি থেকে। বিশ্বাসঘাতক জানোয়ার। আরিশ তৎপিসে বলে, বালের মহিলা মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে, এইটাই জ্যান্ত প্রমাণ। তোমাকে নিয়ে রং তামাশা করার জন্য আরিশ বিয়ে করেনি। এইটা নিকের আদেশ ছিল। তোমার পিছনে অনেক জলাতঙ্ক কুকুর লেগেছিল, এদের থেকে বাঁচানোর জন্য বাগান বাড়িতে বন্দি করে রেখেছে। আর এইসব বিয়ের সাইন, ইটস নর্মাল। এসব কে মেনে বসে থাকবে? চুক্তির বিয়ে তো তুমি অফার করেছিলে। নাজলি কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মুখ দেখে বোঝা যাচ্ছে আরিশের কথা বিশ্বাস হয়নি। মিথ্যে বলতে এসেছেন, আর কি চাই? এমন মিথ্যে কেন বলছেন? আর আমি চুক্তির বিয়ে এই কারণে করতে চাইছিলাম যাতে আপনার তথাকথিত বউ হয়ে আমার বোনের সান্নিধ্যে যেতে পারি, আপনার সাথে সংসার করার জন্য নয়। আপনাকে যখন চুক্তির কথা বলেছিলাম তখন তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমার। যদি আগে থেকে আমাকে বাঁচানোর ইচ্ছে থাকতো তবে চরিত্র নিয়ে প্রশ্ন কেন তুলেছেন? আরিশ গম্ভীর গলায় বলে, প্রশ্নের বিপরীতে উত্তর দিতে আমি বারবার অনাগ্রহী। কেউ প্রশ্ন করলেও রেগে যাই। তবে আজ তোমার প্রশ্নের একটা উত্তর দেয়া যাক। তোমাকে বিয়ে করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন নিক আমার ফোনে কানেক্ট ছিল। তোমার কথাও সবই শুনেছে। তোমার কথা ঢুকছিল এক কান দিয়ে আর নিকের কথা ঢুকছিল অন্য কান দিয়ে। যখন তুমি বিয়ের অফার করো তখন আমি রেগে যাই। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বাজে কিছু ঘটিয়ে ফেলতাম। তখন জানতাম তুমি অ্যানির বোন, তাই অনেক কিছু থেকেই বেঁচে গেলে। তোমার প্রস্তাব শেষ হতেই নিক জানালো আমি যাতে তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই। দেন সহজে রাজি হয়ে গেলাম। না হলে তোমার কি মনে হয় ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম কোনো কাঁচা খেলোয়াড়? কেউ একটা অফার দিয়েছে আর সেটা হুড়হুড় করে গ্রহণ করে ফেলেছে। আর সেটা যদি হয় মেলি কাজ, সেখানে আমি 1000 বার নাক ছিটকাই। নাজলির মাথা ভন ভন করে ঘুরছে, ঠোঁট ভিজিয়ে বলে, আমাকে শত্রুদের থেকে বাঁচানোর উদ্দেশ্য? আরিশ ঠোঁট চেপে বলে, নাজলি নিকের শত্রুদের হাতে তোমার কিছু হয়ে গেলে অ্যানি সারা জীবন নিককে ঘৃণা করত। মূলত অ্যানি যাতে কষ্ট না পায় সেজন্য তোমাকে বাঁচিয়েছে। না হলে কে মারলো আর কে বাঁচলো এতে কিছু যায় আসে না। এমনিতেই দিনে কতজন মানুষকে মারি। আবারও সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সাহায্যের জন্য মিস্টার জেফরানকে ধন্যবাদ জানিয়ে দিবেন। জানি ধন্যবাদ দেওয়া উচিত নয় এমন মানুষকে, তবুও মানবতার জোরে দিয়ে দিলাম। এখন আপনি কি জানেন মরার জন্য এসেছেন? আরিশ কপাল কুঁচকে বলে, সব আমি করেছি আর তুমি নিককে ধন্যবাদ জানাচ্ছ? মারার জন্য নয়, নিয়ে যেতে এসেছি। নাজলির চট করে তাকায়। আপনি যা বলেছেন সেটা ভিত্তিতেই ধন্যবাদ জানিয়েছি। আপাতত আপনি এখান থেকে যেতে পারেন। আরিশ দাঁতে শক্ত করে বলে, গাড়িতে ওঠো নাজলি। নাজলি জেদ দেখিয়ে বলে, আশ্চর্য, আমি কোথায় যাব? আমার বাড়িতে। নাজলি মেকি হেসে বলে, আপনার বাড়িতে কেন যাব আমি? তোমার ওপর থেকে এখনো বিপদ কাটেনি। সেটা নিজে লড়াই করতে পারবো। হায়াত থাকলে দুনিয়ায় এমন কারো শক্তি নেই আমাকে প্রাণে মেরে ফেলার। উপরওয়ালা যেদিন ডাক দিবে সেদিন সব থেকে নিরাপদ জায়গায় দাঁড়িয়েও সাড়া দিতে হবে। আর আপনার থেকে এমন সাহায্য নেওয়ার তো প্রশ্নই আসে না। এক জানুয়ারির থেকে বাঁচার জন্য আরেক জানুয়ারির বাড়িতে আশ্রয় নেওয়াটা হাস্যকর। আরিশ ঘন ঘন শ্বাস নিয়ে বলে, নাজলি, তোমার অতিরিক্ত তেরা কথাটা আমার রেগে যাওয়ার প্রধান কারণ। আপনাকে রাগানোর জন্য তো বলি এসব। নাজলি এই কথাটা বলে আর দাঁড়ালো না। আরিশ রক্তচক্ষু নিয়ে তাকালো নাজলির দিকে, বড় বড় পা ফেলে এগিয়ে যায় নাজলির দিকে। পেছন থেকে নাজলির হাতটা মুচড়ে ধরে এক ঝটকায় গাড়ির কাছে নিয়ে আসে। গাড়ির সাথে চেপে ধরে, রাগে চিবুক চেপে ধরে বলে, শুনতে পাচ্ছ না আমার কথা? নাকি বুঝতে পারছো না? বলেছি আমার সাথে যেতে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে এসেছে। নাজলি ভাঙা গলায় বলে, জানোয়ার, ছাড়ুন আমাকে। আরিশ ছাড়লো না। নাজলির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, টাকার এই ফোন নেই,
পুরো রাত কোথায় ছিলে? কার সাথে ছিলে? নাজলি আরিশের চোখে চোখ রেখে বলে। যেখানেই থাকি আপনাকে কেন বলবো? আর শক্ত গলায় বলে। তোর দিতে বলেছি তোমাকে নাজলি, আমাকে হিংস্র হতে বাধ্য করো না। নাজলি মুখ স্বাভাবিক করে বলে। আমার হিংস্র রূপ ছাড়া আর কোনো রূপ কোনোদিন দেখোনি। এর থেকেও দ্বিগুণ দেখবে। কোথায় ছিলে তার উত্তর দাও। হোটেলে ছিলাম। আরিশ চেঁচিয়ে উঠছে। হোয়াট? কোন হোটেলে? টাকা ছাড়া হোটেলে কিভাবে থেকেছো? নাজলি ঠোঁট বাঁকা হাসি ফুটিয়ে বলে। হোটেলের টাকা লাগে না যেতে, বরং টাকা পাওয়া যায়। একজন বলল যেতে, তাই গেলাম। মানে? নাজলি ছোট ছোট চোখে তাকায় আরিশের দিকে। ওই যে আপনাদের প্রস্টিটিউট ক্লাবের মেয়েরা যেভাবে যায়, ঠিক সেরকম। নাজলি কথাটা বলে থেমে যেতে পারেনি। তার আগে আরিশ হুট করেই গলাটা চেপেই ধরে, এক হাতে দিয়ে গাড়ির কাছে ঘুষি মেরে চেঁচিয়ে উঠছে। তার বাচ্চা, এমন বাক্য বের করলে জবান টেনে রাস্তায় লোহা দিয়ে গেঁথে রাখবো। প্রস্টিটিউট ক্লাব আর বেশ্যানগরী মানে চিনিস? কি মনে হয় এতক্ষণ সুস্থভাবে দাঁড়িয়ে থাকতি এখানে? জানোয়ারদের নিচে পড়েই মরে যেতে সাথে সাথে এই চুনোপুটির মতো শরীর নিয়ে যাবে প্রস্টিটিউট ক্লাবে? ওরা না মারলেও এতক্ষণে আমার হাতে জিন্দা কবর হয়ে যেতি। সত্যি করে বল, কোথায় ছিলি? আমি 2.5 ঘন্টা ধরে এখানে আছি, খবর অনুযায়ী এখানে আছিস, তার মানে আশেপাশের কোনো একটা জায়গায় ছিলি। কার সাথে? নাবিদ? নাবিদ কোথায়? নাজলির দম বন্ধ হয়ে আসার উপক্রম, চোখ দুইটা যেন বেরিয়ে আসবে। দুই হাত দিয়ে আরিশের বুকে ধাক্কা দেয়। আরিশের কোনো হেলদোল না দেখে নাজলি হাঁটু দিয়ে একদমই মেন পয়েন্টেই লাথি মারে। তীব্র ব্যথায় সাথে সাথে আরিশ নাকমুখ কুচকে ফেলে। নাজলির গলা থেকে হাত সরে যায়। নাজলি গলায় ধরে কাশতে থাকে, নিঃশ্বাস নিতে নিতে বসে যায়। এদিকে আরিশের নাজেহাল অবস্থা। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁত কিরমিরে ধরে, যন্ত্রণায় মুখ লাল হয়ে গেছে। প্রায় 10 মিনিট দুজনে একইভাবে থাকে। আরিশ কিছুটা আরাম পেলেও নাজলির কবজি ধরে হ্যাচকা টান দেয়। নিজের ভবিষ্যতের কিসের শত্রুতা তোমার? বারবার এখানে অ্যাটাক করো কেন? নাজলি এখনো শ্বাস নিচ্ছে, ওর গলা ব্যথা হয়ে গিয়েছে। গলায় আঙুলের দাগ স্পষ্ট, সামান্য কিছু বলে। আমার নয়, আপনার ভবিষ্যৎ। এটাই তো আপনাদের মেন দুর্বলতা। আপনাদেরকে হুঁশে ফেরানো উচিত। এতে 2-1টা ভবিষ্যৎ নষ্ট হলে কিছু হবে না। আরিশ তেড়ে যায় নাজলির দিকে। নাজলি ভোদর, আরিশ হতভম্ব হয়ে যায়। সে নিজেও দৌড় দেয় নাজলির পিছন পিছন। নাজলি আরিশের থেকে বাঁচতে ঋদ্ধিমাদের বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে অচেনা এক পথে যেতে থাকে। নাজলি এমনভাবে লাথি দিয়েছে যে এখন দৌড়াতেও সমস্যা হচ্ছে তার, কিন্তু এরপরেও নাজলির পিছু নিতেই থাকে। পেছন থেকে শক্ত করে বলে। ধরতে পারলে বাথটবে চুবিয়ে মারবো। বালছাল কি হচ্ছে সব? আমি কেন দৌড়াচ্ছি? জাহান্নামে যাকাইবে। এনিকে বিছানায় হেলান দিয়ে এমনভাবে বসিয়ে দেওয়া যাতে সেলাইয়ে ব্যথা অনুভব না হয়। ফ্লোরে এখনো লোকটার মাথা কাটা, লাশ রক্তে ভাসছে মার্বেল টাইলস। এনির মাথা ঘুরে আসছে এত রক্ত দেখে। লাশটাকে সরানি কেন এখনো? নিক রহস্যময় হেসে বলে। মাই ফাকিং ওয়াইফি। লাস্টটাকে এখন খণ্ড বিখণ্ড করে আমার সহকারী হান্টার আর শ্যাডোকে খাওয়ানো হবে। এনি ছোট ভিজিয়ে বলে। রাগের মাথায় ছুরি ঢুকিয়ে ফেলার সাহস থাকলেও এমন দৃশ্য দেখার সাহস আমার নেই। প্লিজ দূরে নিয়ে যান এই লাশ, বমি চলে আসবে যে কোনো সময়। নিক নিচে ছোট কামড়ে ধরে বলে। যে রুমে এসে মাদারফাকার সাহস দেখিয়েছে, সেই রুমের তাণ্ডব লীলা চলবে। এনি চোখ বন্ধ করে বলে। মিনারের সামনে বোম রাখা ছিল, আপনি প্রবেশ করেছেন কি করে? নষ্ট করে এসছে। মানে এত দ্রুত নষ্ট করে ফেলেছেন? নিক চাপাতি হাতে নিয়ে বলে। নিক নো বেবি গার্ল, এই কুত্তার বাচ্চা যখন মিনারে প্রবেশ করেছে তখনই ছেড়েছে। ইভেন ওর প্রতিটা কার্য কোথায় কোথায় স্পর্শ করেছে এই পেজ। কিভাবে জেনেছেন? সিসি ক্যামেরা তো সব নষ্ট করে দিয়েছিল। তবে হেসে তাকা এনির দিকে। শরীরের দূরত্ব আলাদা হলে 24 ঘন্টা তুমি আমার নজরে থাকো। এখন কীভাবে এটা না জানলেও চলবে। গ্যাংস্টার লিডার তো আর ঘাস কেটে হয়ে যায়নি। বোমের একটা আলাদা আওয়াজ আছে, আর সেটা আমরা কাছে আসলেই বলছি। বোম নষ্ট করার জন্য আরিশের থেকে বড় মাস্টার মাইন্ড আর কেউ আছে নাকি? 10 মিনিট দেরি হয়, ভেতরে তাণ্ডব চলছে। এখন আমার ধ্বংস চলবে। আগে খুঁজে বের করো কার লোক। এরপর সে খেলোয়াড়কে কোনো ছুরির আঘাতে নয়, বরং বিষাক্ত সাপের গর্তে জ্যান্ত কবর দেব। থেমে এনি শরীর শিরশির করে ওঠে। সাপ জিনিসটা ভাবতেই যেন নিঃশ্বাস ঘন হয়ে আসছে। শুষ্ক ঢোক গিলে বলে। বাইরে এত গার্ড থাকতে ভেতরে প্রবেশ করলো কি করে?
শত্রু যখন নিজের লোক হয় তখন চরম শত্রু খুব সহজে ঢুকতে পারে। যে গার্ড আমার টাকা নুন ভাত খেত শালার চেন থেকে, সেই পেছন থেকে ছুরিটা ঢুকালো। আর মৃত্যু তো নরকের ন্যায় কঠিন হবে। নিশ্চুপ অরণ্যর বুকে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে সহস্র শব্দের অব্যক্ত ইতিহাস। দুপুরের আলোতে প্রতিটি বৃক্ষ তার বাকলে সময়কে স্তরে স্তরে সংরক্ষণ করে রেখেছে। পাতার ঘনত্বে আলোক ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, আর সেই বিচ্ছুরিত আলোক রেণু মাটির গায়ে রচনা করে এক অলক্ষ্য জ্যামিতি, যা কেবল মননশীল দৃষ্টিতেই পাঠযোগ্য। অনেক সময় শেখরের জটিলতায় ভূমি কেবল ভূমি থাকে না, তা হয়ে ওঠে স্মৃতির স্তম্ভ। নিস্তব্ধতার ভার এতটাই যেন ঘন শব্দ উচ্চারিত হয় এখানে হওয়ার পূর্বে অর্থের অনুমতি চায়, আর প্রতিধ্বনি জন্ম নেয় গভীরতার গর্ভ থেকে। এই অরণ্য এক বহুমাত্রিক চেতনা, যেখানে প্রতিটি ছায়া একটি অনুচ্ছেদ্য, প্রতিটি আলো একটি উপাপাদ্য, সমগ্র বন এক অনবদ্য। যতটা মুগ্ধকর ততটাই ভয়ানক। নাজলি আর আরিশ মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে গভীর অরণ্যের ভেতরে। তারা কখন ঝুঁকে পড়েছে হয়তো তাদের নিজেরও খেয়াল নেই। আরিশ প্যান্টের পকেটে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাজলির দিকে তাকিয়ে আছে। নাজলির চোখে মুখে আতঙ্ক, গলা শুকিয়ে আসছে ভয় তার। ওর পেছনে দুইটা কুচকুচে কালো সাপ পেঁচিয়ে বসে আছে, সামান্য শব্দ পেলেই কোনো সময় ফনা তুলে উঠবে। আর সামনে দাঁড়িয়ে আছে আরিশ, হিংস্র লাল হয়ে যাওয়া দুইটা চোখ যেন নাজলিকে খাঁচা চিবিয়ে খাবে। নাজলি মুখে হাত দিয়ে চেপে ধরে, মনে হচ্ছে এ বুঝি সাপটা আক্রমণ করে বসলো। এটা অরণ্য হলেও ভয়ানক কোনো জীব জন্তু নেই, কিন্তু কিছুটা পর্যটন এলাকার মতন গাছপালা আছে প্রচুর। তবে সব কিছু দেখাশোনা করার জন্য লোক আছে। এই ভয়ানক জীবজন্তু নেই, তাই কিছু বিষাক্ত প্রজাতি আছে, তবে সংখ্যায় বিবেচনা করলে খুবই কম হবে। নাজলি হতভম্ব হয়ে আছে। পেছনে সবটা ঝোপ দৌড় দিলে যদি ভয়ানক কোনো প্রাণীর সম্মুখীন হয়, কিন্তু পালিয়ে না গেলেও এই ক্রিমিনালের বাচ্চা আক্রমণের শিকারী হতে হবে। কোন দিকে যাবে সে? গন্তব্য কোথায় তার? নাজলি চোখ তুলে তাকায় আরিশের দিকে। আরিশের চল শক্ত হয়ে উঠে রাগে, অথচ ছুঁচ কামড়ে হিসি বলে, দাঁড়িয়ে গেলে কেন? দৌড়াও, আমিও দেখি কতটুকু দৌড়াতে পারো। ধরতে পারলেই শেষ। আরিশের গভীর গলার আওয়াজ নাজলি বুকে ধুকপুকানো আরো বাড়িয়ে দেয়। সে ছুট ভিজিয়ে বলে, আমার পিছনে আসছেন কেন? আরিশ তার পিছে বলে, না ট্রাস্ট মি, বনের জন্তু জানোয়ার যদি তোকে ছিঁড়ে না খায় তবুও আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। নাজলি কঠিন গলায় বলে, মিস্টার আরিশ, ভাষা ঠিক করেন। আপনার কোনো রাইট নেই আমাকে তুই তুকারি করে অসম্মানজনিত কথা বলার। অবশ্য আপনার কাছ থেকে ভালো কিছু আশাও করি না। আরিশ চোখ ছোট ছোট করে বলে উঠছে, এতক্ষণ যে অক্ষত এটাই শুক্রিয়া করো। ভয়ে পুরো মুখ ঘেমে উঠেছে, শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে, তবুও গলার তেজ কমেনি, তাই না বেয়াদব? সাপের ভয় পাচ্ছি, আপনার না। নিজেকে বড় ভাবার প্রয়োজন নেই। আরিশ কুটিল হেসে সামান্য এগিয়ে আসে। নাজলি দ্রুত একপাশে চলে যায়। জুতোর ভেতর দিয়েই মনে হচ্ছে কিছু একটা কামড়ে ধরেছে। তীব্র যন্ত্রণায় নাজলি নাক মুখ খিচে ফেলে। জুতা খুলে পায়ের দিকে তাকিয়ে দেখে জায়গাটা লাল হয়ে আছে, অথচ কোনো পোকা দেখতেই পায়নি। যন্ত্রণায় চোখ দিয়ে পানি চলে এসেছে। পাশেই দেখে একটা কালো মাঝারি সাইজের পোকা মরে পড়ে আছে। তার মানে এইটার উপরে সে পা রেখেছিল, তাই কামড় দিয়েছে। নাজলি রেগে কিরমির করে উঠছে, বলে, বাল বিছিয়ে চ্যাপটা হয়ে শুয়ে থাকলে পা তো দিবই, তাই বলে শুয়োরের বাচ্চা আমাকে এভাবে কামড় দিবি? নাজলির মুখের ভাষা শুনে আরিশ সে ভাঁজ করে ফেলে। একটা মেয়ের মুখের ভাষা এত জঘন্য হয় কিভাবে? শক্ত করে বলে, কামড় নয়, চুমু দিয়ে টেস্ট করছিল তোমার রক্ত কেমন। নাজলি বিরক্তি নিয়ে বলে, ঠিক আপনার মতো রক্তচোষা পিশাচ। চুমুতিতে গিয়েও রক্তাক্ত করে ফেলে, গালাগালি করে বন্ধুত্ব করেন দুজন। আরিশ বাঁকা হেসে বলে, Since morning you have been behaving disrespectfully. I will settle accounts for every bit of it. Not just kisses. I will do many other things as well, my fucking lady. নাজলির হতভম্ব হয়ে তাকা আরিশের দিকে। সাপ
পোকামাকড় দিয়ে পুরো জঙ্গল যেন সাজিয়ে রেখেছে। ইচ্ছে করছিল কান্না করতে। সেই দুইটা মানুষকে খুন করতে চলে আসতে পারবে, কিন্তু পোকামাকড়ে ওর অতিরিক্ত ফোবিয়া। হোক সেটা বড় হোক বা ছোট, নিজের উপর রাগ হচ্ছে এখন। কেননা এত সকালে হাঁটার জন্য বেরিয়েছিল। বের হওয়াটাই ছিল তার সব থেকে বড় ভুল। যদি না বের হতো তবে তবে তো এই সাইকোটার নজরও পড়তো না। আর কি এরকম দিশেহারা হয়ে পালাতে হতো। পালাতে গিয়ে বনে ঢুকে পড়লো। এখন কোন দিকে যাবে? লোকটা যদি সাথে নিয়ে যায়, আগেরবারের মতন মারিনি তো। আগেরবার তো মারিনি, এইবার জানে মারবে নিশ্চিত। নাজলি বুকে সাহস নিয়ে আরিসের দিকে তাকায়, ভয়টা দূরে ছেলেতে শান্ত গলায় বলে, কি চাই আপনার? আমার কাছ থেকে কি চান? আপাতত তোমার গলাটা সেলাই করতে চাই, যাতে পরের বার আমার সামনে উচ্চ বাক্যে কথা বলতে না পারো। নাজলি চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। অযথা লাইন খরচ করবেন না। কি করতে চান? জানি মারতে চান? এটাই বাকি ছিল। ইচ্ছে করলে তো মারতেই পারেন। এত সময় নষ্ট কেন করছেন? পুলিশ আইন তো টাকা দিয়ে কিনে নিয়েছেন। আমার মতো একটা মেয়েকে মেরে ফেললে কিছু বলবেন না। যদি এটা হয় তাহলে মেরে ফেলুন, সত্যি আটকাবো না। তবুও রেহাই দিন আমাকে। মৃত্যু অথবা জীবিত কোনো এক মাধ্যমে বাঁচতে হলে সহজভাবে বাঁচবো, কোনো ক্রিমিনালের ত্রিসীমানায় আতঙ্ক নিয়ে নয়। আরিস নিজের ঘাড়ে রক চেপে ধরে আঙুলের সাহায্যে নাজলির চোখে চোখ রেখে 2 পা এগিয়ে আসে। আরিসকে এগিয়ে আসতে দেখে চোখের পাতা ঝাপটাচ্ছে। আরিস এক পা করে এগিয়ে আসছে। নাজলি 2 আঙুল দিয়ে ইশারা করে সামান্য পিছিয়ে বলে, সামনে এগিয়ে আসছেন কেন? খবরদার কাছে আসবেন না। দেখতে পাচ্ছেন না পিছনে সাপ পেঁচিয়ে বসে আছে? প্লিজ হাসবেন না, ওরা বিষাক্ত সাপ। আক্রমণ করলে বাঁচা অসম্ভব। হারিস না, প্লিজ দূরে থাকুন। আরিস একদম নাজলির কাছাকাছি এসে দাঁড়ায়। সামান্য দূরত্ব তাদের মধ্যে। আরিস এই দূরত্বটাকে মুছে ফেলে। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে একে অপরের। নাজলি শরীরে কাঁটা দিয়ে উঠে। আরিসের উপস্থিতিতে ঘৃণাগা গুলি আসছে তার। ভুলবে না সেদিন রাতের ঘটনা, কখনো ভুলতে পারবে না দৃশ্যগুলো। একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে তারা। নাজলি চোখে পানি চিপচিপ করে উঠছে। বাস্তবতা হলো অজান্তেই সে প্রেমে পড়ে গিয়েছিল। স্বামী স্ত্রী খেলা খেলতে গিয়ে ভালোবেসে ফেলেছে এক ক্রিমিনাল পুরুষটাকে। জানে পুরুষটা খারাপ, অত্যন্ত জঘন্য। তারা প্রস্টিটিউট ক্লাবে মেয়ে নিয়ে বাজার বসায়। ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো মেয়ের বুক ছিনিয়ে এনে পণ্য হিসেবে বিক্রি করে। ফুলের মতো মেয়েগুলোকে পাচার নিবাস নামক অন্ধকার কুঠুরিতে মাসের পর মাস ফেলে রেখে একসময় পণ্য হিসেবে বিক্রি করে দেয়। এরা ঘৃণিত, এরা সব থেকে বিকৃত মস্তিষ্কের মানুষ। সব জানার পরও সেদিনের রাতের ঘটনা কেন এত পোড়াচ্ছে থাকে এদের জন্য? তো এইগুলো নিত্যদিনের কাজ, তাহলে কেন এত পুড়ছে এসব ভেবে নাজলি নিতে পারছে না আরিসের স্পর্শ। এই অস্তিত্ব তার শরীরে ঘৃণার কাঁটা ফুটাচ্ছে সাপের মতো। সাপের আঘাত ধ্বংস হোক, জন্তু জীব ছিঁড়ে খাক শরীর, তবু এই লোকের সান্নিধ্যে সে কখনোই চাপে না। আরিস নাজলির বাহুতে চেপে ধরতে চাপে, তার আগেই নাজলি বসে যায়। আরিস চোখ ছোট ছোট করে ফেলে। নাজলি বসা থেকে পালাতে চাচ্ছিল। আরিস হাত দিয়ে শক্তভাবে পেঁচ আঁকড়ে ধরে, এমনভাবে খামচে দিয়ে ধরেছে যেন মাংসের ভেতরই আঙুলি গেঁথে যাবে। নাজলি ছটফট শুরু করে দেয়। আরিস এক ঝটকায় গাছের সাথে চেপে ধরে, এক হাতে পেঁচ অন্য হাতে দিয়ে গলা চেপে ধরে। গাছের সাথে ধাক্কা খেয়ে নাজলি মাথা ঘুরে ওঠার উপক্রম। আসার সময় অনুভব করতে পারছে পেটের ব্যথা, গলায় চেপে ধরে রাখার ব্যথায় হুচ করে আবারও ছটফটি উঠল। ঠোঁট দুইটাকে শক্তভাবে চেপে ধরেছে, এতটা হিংস্রতা নিয়ে চেপে ধরেছে যে ব্যথায় মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাবে। রীতিমতো কামড়াচ্ছে নরম ঠোঁট দুইটায়। আরিসের হাত চলে যায় জামার ভেতর দিয়ে, অবাধ্য হাতের বিচরণ গভীর করে তুলতে থাকে। নাজলি এক হাত দিয়ে আরিসের হাত চেপে ধরে। শক্তি নেই তার, তবু শক্তপোক্ত দেহের ব্যক্তির সাথে লড়াই করে যাচ্ছে। নাজলির শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় আরিস ছেড়ে দেয়। 5 সেকেন্ড নাজলির মুখের দিকে তাকায়। রক্তাক্ত জখম হয়ে যাওয়া ছোচের
এক পলক তাকিয়ে আবারও ঠোঁট দিয়ে চেপে ধরে নাজলি অস্ফুট সুরে বলে, রেহাই দিন প্লিজ, সহ্য করতে পারছি না। আরে শান্ত হয় না, ছোট ছেড়ে গলা নেমে আসে। এক হাত দিয়ে নাজলির দুইটা হাত চেপে ধরে আছে, আর দুইটা পা দিয়ে নাজলির দুইটা পাকে আটকে রেখেছে, আর ঠোঁট দিয়ে রাজত্ব চালাচ্ছে গলায় আর ছোচে। আরিশের এত হিংস্র রূপ নাজলি আগে কখনো দেখেনি। আরিশের কে অনেকবার রাগে তার ঠোঁটে চুমু খেয়েছে, কিন্তু এতটা ধ্বংসলীলা চালায়নি। মনে হচ্ছে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ধীরে ধীরে কামড়ের গতি কমে আসে, রক্তাক্ত জায়গাগুলোতে ছোট ছোট চুমন করতে থাকে। অবাধ্য হাত পেছনে জামার চেনে চলে যায়, এক হাতে টেনে খুলে ফেলে চেনটা। সাথে সাথে নাজরির হাতকে ওঠে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি করতে চাইছে লোকটা, জামাতে কেন হাত দিচ্ছে? নাজলি শরীর শিরশির করে ওঠে। আরিশ শক্তভাবে নাজলির উন্মুক্ত পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। নখের আঁচড়ে দাগ কেটে যাচ্ছে ফর্সা ঝলঝলে ত্বক। আরিশ একটানে জামাটা মাটিতে খুলে ছুঁড়ে ফেলে। নাজলি এই প্রথম নিজেকে এতটা অসহায় মনে করছে। কারোর শরীর শক্তি নেই যে পালাবে, অনুরোধ করবে, মাথা ঘুরাচ্ছে, পানি পিপাসা পাচ্ছে অনেক, অথচ পানি নেই কোথাও। আরিশ ইজ্জত হাত দিতে যাবে তার আগে নাজলি ঢলে পড়ে, শরীর ছেড়ে দেয় নিজের। আরিশের উগ্রতা কমে আসে, গলা থেকে মুখ তুলে মুখের দিকে তাকায়, দুই হাত দিয়ে আগলে নেয় আলতোভাবে নরম দেহটাকে, দুই হাত দিয়ে পাজা করে কোলে তুলে নেয়। শরীরের কোট খুলে অর্ধ উন্মুক্ত শরীরটা ঢেকে ফেলে। উঁচু ঘুরে বেরিয়ে আসে জঙ্গল থেকে। আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল, রেখেছিল রাস্তায় যাতে গাড়ি রেডি রাখে। আরিশকে দেখতে পেয়ে দুইজন গার্ড গাড়ি নিয়ে থেমে যায়। আরিশ চোখ দিয়ে ইশারা করে চলে যেতে, গার্ডও চলে যেতে গাড়ির গ্লাস তুলে দেয়। নাজলির মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ঠোঁটের দিকে তাকায়। চিকন দুইটা ছোট ফুলে মোটা হয়ে গেছে, রক্তাক্ত হয়ে জখম হয়ে আছে প্রতিটি দন্তের ঘর্ষণে সংঘর্ষে। দেখে বোঝা যাচ্ছে কতটা হিংস্রভাবে স্পর্শ করে গেছে। হারিশ রক্তাক্ত ঠোঁটে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে একটু চেপে ধরে। অজ্ঞান অবস্থায় যেন নাজলি ব্যথায় শিউরে উঠেছে। আরিশ গলার ক্ষতগুলোতে আলতো করে স্পর্শ করে বাঁকা হাসে, মুখের দিকে তাকিয়ে বলে, দেখি কতটুকু সহ্য করতে পারো। নিজ থেকে আত্মসমর্পণ করবে আমার কাছে। আপাতত তোমাকে তোমার স্থানে রেখে যাচ্ছি, সময় হলে নিজেই আসবো। আরিশ ইলহাম না কোনোদিন নারী সান্নিধ্যে গিয়েছে, আর না কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেছে। তুমি হয়তো ফার্স্ট রমণী যার প্রতিটা রক্তকণা পর্যন্ত আমার হিসেব রাখা। তাকিয়েছি, দেখেছি, স্পর্শ করেছি, তীব্র বাসনা কামনা জেগেছে, কন্ট্রোল করেছি। আফসোস রমণী, তুমি জানতেই পারলে না। তবে ভালোবাসি ভেবে থাকলে ভুল। নিজের মা ছাড়া কোনো নারীকে ভালোবাসি না আমি, আর না কোনোদিন বাসবো। টর্চার সেলের এক কোণে যন্ত্রণায় কাতরাচ্ছে মাফিয়া দলের এক সদস্য ম্যাসিমো। সামনে বড় কড়াই রাখা, কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল টকবক করছে, যার শব্দ নিস্তব্ধ টর্চার সেলের দেয়ালে বরাবরই ধাক্কা খাচ্ছে। যে লোকটা এনির উপর আক্রমণ করেছে তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে, আর দুই পাশ দিয়ে নিকের বিশ্বস্ত সহকারী হান্টার অ্যান্ড শ্যাডো ঘিরে ধরেছে, ছিঁড়ে খাচ্ছে শরীরের। নিক সেদিকে এগিয়ে যায়, হান্টারের মাথায় হাত বুলিয়ে বলে, Today, share one between the two of you. ওকে আমি মারতাম, তার আফসোস তার আগিয়ে মরে গেল। মরা মানুষ মেরে শান্তি নেই, জীবন্ত হলে আর্তনাতেও প্রশান্তি। হান্টার যেন মালিকের কথা শুনলো। শ্যাডো নিকের হাতে মুখে ঘষে। নিক অদ্ভুতভাবে হাসে। এই নিককে দেখলে হয়তো ইনি জ্ঞান হারাতো। এই যে অর্ধেক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষটা বিকৃত হয়ে আছে। নিক দুই সহকারী মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ম্যাসিমের দিকে তাকায়। ছুরি নিয়ে এগিয়ে যায় সে, চেয়ারে বসে ছুরি দিয়ে ম্যাসিমোর হাতে স্লাইড করতে করতে শান্ত গলায় বলে, তুই জানিস ম্যাসিমো, যাকে শেষ করার জন্য তোর সহকারীকে পাঠিয়েছিলি সে আমার প্রাণভ্রমরা। আচ্ছা, তোর মনে হয়নি প্রাণভ্রমরাতে আঘাত করলে গ্যাংস্টার বস ঠিক কতটা বিকৃত হতে পারে? ম্যাসিমো চাপা ক্রোধে বলে, তোর এই জঙ্গলি নরখাদক আমার গার্লফ্রেন্ডকে রেপ করেছে, একদম জানে মেরে ফেলেছে, অথচ তোকে বলার পরও এড়িয়ে গেলি। তোর অপবিত্র আবর্জনা মরেছে বলে তুই আমার নিষ্পাপ ফুলের দিকে হাত বাড়িয়েছিলি? তোর একটা গেলে 10টা আসবে। এমনি তো দৈনিক তোর জন্য 10 জন যায়, গার্লফ্রেন্ড তো শো অফ। কিন্তু আমার জীবনে একজন নারী যার শেষটা আমি হবা, আর শুরুটা আমি হয়েছে। এক প্রস্টিটিউট ক্লাবের নর্থ থেকে মরেছে বলে
আমার ফুলের দিকে হাত বাড়ালে কোন আছে খুলে সেটা মাপতে না পারলে ঘুম হবে না। নিকে শান্ত হুমকিতে ম্যাসিমোর কলেজে শুকিয়ে আসে, আতঙ্কিত গলায় বলে, আমাকে তুই মারতে পারিস না। একই গ্রুপের একজন মাফিয়া হয়ে অন্য মাফিয়ার উপর আঘাত করা যায় না।